নির্বাচনে দেরি ও দেশকে অস্থির করে তুলবে এমন সংস্কার চায় না বিএনপি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে সংসদ ভোট, এদিক সেদিকে যাওয়ার সুযোগ নেই বললেন রিজওয়ানা। ঐক্য বিনষ্টে ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে জুলাই ঐক্যের বিক্ষোভ, সরকারের প্রতি দৃশ্যমান বিচার ও সংস্কারের দাবি, গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখার আহ্বান। ব্যাংকিং খাতে সুশাসন ফিরলেও রাজনৈতিক অস্থিরতায় ধরে রাখা নিয়ে শঙ্কায় অর্থনীতিবিদরা। নানা কারণে সংস্কার নিয়ে চাপে সরকার, বললেন অর্থ উপদেষ্টা। একদিনে চাকরির 23 পরীক্ষা, একাধিক আবেদন করলেও অংশ নেওয়ার সুযোগ না পাওয়ায় প্রার্থীদের ক্ষোভ। বেকার সমস্যা সমাধানে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান অভিভাবকদের। এবং কোরবানির আগে মশলার বাজারে উত্তাপ, 5,000 ছাড়িয়েছে এলাচের কেজি, হাজারের ঊর্ধ্বে লবঙ্গ গোলমরিচের দাম, ব্রয়লার মুরগি, মিনিকেট চাল ও সবজির দরে স্বস্তি। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। ডক্টর মোহাম্মদ ইউনূস নয়, 3 উপদেষ্টার পদত্যাগ চায় বিএনপি। নির্বাচনে দেরি ও দেশকে অস্থির করে তুলবে এমন সংস্কার না করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এদিকে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে জাতীয় সংসদ ভোট। নানা কারণে দায়িত্ব পালনে সরকার বাধা পাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, প্রধান উপদেষ্টা নতুন কোনো সিদ্ধান্ত নিলে নিজেই জানাবেন। কয়েকদিন ধরেই রাজনীতির মাঠে বিরাজ করছে চাপা উত্তেজনা। সবশেষ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে গুঞ্জনে শুরু হয় তুমুল আলোচনা। এরই মধ্যে শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন বানচালের প্রতিবাদ সমাবেশের আয়োজন করে অপরাজেয় বাংলাদেশ। সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচন বিলম্বিত হয় এমন কোনো সংস্কার চায় না বিএনপি। এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে করিডোর হবে, চট্টগ্রামের বন্দর অন্যের হাতে চলে যাবে। এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে। নিরপেক্ষতা হারানোর অভিযোগ তুলে 3 উপদেষ্টার পদত্যাগ চাইলেও বিএনপি প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না বলেও জানান তিনি। অনতিবিলম্বে এই 3 জনকে উপদেষ্টা পরিষদ থেকে আপনি চিঠি দিয়া দেন, অনুরোধ করেন তারা যেন নিজেই পদত্যাগ করে। আপনি নোবেল বিজয়ী, আপনি ব্যক্তিগত ইউনূস নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা তো চাই না আপনাদের পদত্যাগ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, শুধু নির্বাচনের জন্য দায়িত্ব নেয়নি বর্তমান সরকার, তবে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে জাতীয় সংসদের ভোট। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরো 2টা দায়িত্ব আছে। এছাড়া নানা কারণে দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, প্রধান উপদেষ্টা নতুন কোনো সিদ্ধান্ত নিলে তিনি নিজেই জানাবেন। উনার যদি কোনো কিছু বলার থাকে, আমি নির্বাচনের প্রশ্নেও বলেছি, দায়িত্ব পালনের প্রশ্নেও বলেছি, ওটা আপনারা উনার থেকেই শুনবেন। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। নির্বাচনের পথে অগ্রসরের নানা পদক্ষেপ তুলে ধরার পাশাপাশি জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের বিচারের অগ্রগতিও তুলে ধরেন পরিবেশ উপদেষ্টা। উনার যদি কোনো কিছু বলার, শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। যাদের রক্তের ওপর দাঁড়িয়ে একটি পক্ষ রাষ্ট্র ক্ষমতায় আছেন, তারা সেই শহীদদের পরিবারের কোনো খোঁজ খবর নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারের পক্ষ থেকে নানা কাজের কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন বলেও দাবি তার। সকালে নরসিংদীর মেহেরপাড়ায় গণ অভ্যুত্থানে শহীদ আরমান মোল্লার সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের শহীদ এবং আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নেবে বলেও প্রতিশ্রুতি দেন রিজভী।
এর আগে বিএনপি পরিবারের পক্ষ থেকে শহীদ আরমান মোল্লার ছেলেমেয়ের সঙ্গে দেখা করে খোঁজ খবর নেন তারা। যে লোকটি জীবন দান করেছে দেশের মুক্ত বাতাস কেনার জন্য, সেই ব্যক্তিটির পরিবারের সন্তানরা বাড়িতে না থেকে এতিমখানায় থাকতে হবে, এটা অত্যন্ত মর্মান্তিক। আজকে আমরা বলবো, যারা এই আন্দোলনের সুফল পাচ্ছেন, যারা উপদেষ্টা হয়েছেন, বড় বড় পদ পাচ্ছেন, রাজনৈতিক দল গড়ে তুলছেন, তারা তো এই বিষয়গুলি আরো খবর নেওয়া উচিত ছিল। যাদের রক্তের উপর আপনার এই অন্তর্বর্তী সরকার এবং আরো যারা আজকে অত্যন্ত ক্ষমতাশালী মানুষ বলে নিজেদের মনে করছেন, তাদের কাছে এই লিস্ট নেই কেন? বিচার, সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশে তিনি কথা বলেন। স্বৈরাচারের পতন হলেও দেশে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হয়নি অভিযোগ করে জুনায়েদ সাকি বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। সরকারকে শ্রমিকদের দাবির প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি শ্রম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি নতুন গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন গণসংহতি আন্দোলনের এই নেতা। বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটি বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ সরকার ঘোষণা করুক, তাতে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। কিন্তু আমরা দেখলাম এই বিষয়ে সরকার নানা পক্ষের চাপে অথবা নানা কারণে যেভাবে সুস্পষ্ট রোডম্যাপে যাওয়া দরকার ছিল সেটা জাননি। সেনা, নৌবিমান, 3 বাহিনীর সৈনিক ও জুনিয়র অফিসারদের নিয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া প্রেস বিজ্ঞপ্তিটি গুজব বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ আর্মিতে দেওয়া একটি পোস্টে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, এটি স্বার্থান্বেষী মহল সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে বিজ্ঞপ্তি বের করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করা হয় ফেসবুক পোস্টে। এসব গুজবে সাড়া দিয়ে বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানায় সেনাবাহিনী। দেশের প্রশ্নে জুলাইয়ের শক্তি সবসময় ঐক্যবদ্ধ, কোনো ষড়যন্ত্রই তা বিনষ্ট করতে পারবে না। বিকেলে চট্টগ্রামে জুলাই ঐক্যের প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন বক্তারা। দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানান তারা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। স্লোগানে স্লোগানে মুখর রাজপথ, হাজারো কণ্ঠে জুলাইয়ের ঐক্য ধরে রাখার অঙ্গীকার। জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র ও ভারতের আধিপত্যবাদের প্রতিবাদে শুক্রবার বিকালে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে জুলাই ঐক্য চট্টগ্রাম। পরে নগরীর প্রেস ক্লাবে সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন দেশে দিল্লির ষড়যন্ত্র রুখে দিতে জুলাইয়ের শক্তি সবসময় তৎপর। দিল্লির প্রেসক্রিপশন কিংবা ভারতীয় প্রেসক্রিপশন বা কোন দলীয় প্রেসক্রিপশনের বাংলাদেশ আর চলতে দেব না। যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি ততদিন পর্যন্ত জুলাইকে ধ্বংস করা যাবে না। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফেসিবাদ ও আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে জুলাই বিরোধী শক্তি। যারা জুলাইকে স্যাবোটাইজ করতে চায়, ছাত্র সমাজের কাছে তাদেরকে পরিচিত করে তাদেরকে রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত যে কোনো কাজকর্ম থেকে তাদেরকে বিরত রাখতে হবে। জুলাইয়ের ঘোষণাপত্র অনতিবিলম্বে ঘোষণা করতে হবে। সমাবেশ থেকে শীঘ্রই জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানাই জুলাই ঐক্য। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের রাজনৈতিক অস্থিরতা বিরাজ করলে কোনো উন্নয়নই টেকসই হবে না বলে সতর্ক করেছেন ব্যাংকার ও অর্থনীতিবিদরা। এজন্য রাজনৈতিক দলগুলোকে দূরদর্শী কৌশলে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা। শুক্রবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অর্থনীতি অলিম্পিয়াডে তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, সরকার অর্থনীতির সংস্কারে IMF এর চাপিয়ে দেওয়া নীতি মেনে না নিলেও সংস্কার নিয়ে চাপে আছে।
রপ্তানি আয় আর রেমিটেন্সে ভর করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে অর্থনীতি। বাড়ছে বিদেশি ঋণ শোধের পরিমাণ, সুশাসন ফিরতে শুরু করেছে ভেঙে পড়া ব্যাংকিং খাতে। ডলারের গতি প্রবাহ এখন অনেক ভালো, রেমিটেন্স বাড়ছে। রেমিটেন্স $1.7 বিলিয়ন মাসে নেমে যায়, আর এখন গত কমাসের অ্যাভারেজ হচ্ছে $2.8 বিলিয়ন। তবে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করলে কোনো টেকসই উন্নয়নই হবে না বলে সতর্ক করেছেন ব্যাংকার ও অর্থনীতিবিদরা। শুক্রবার রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজে আয়োজিত অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিয়ে ব্যক্তি ও বিশেষ গোষ্ঠীর স্বার্থ উদ্ধারে মনোযোগী না হয়ে দূরদর্শী কৌশলে রাজনৈতিক দলগুলোকে কাজ করার তাগিদ দেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক। যারা অর্থ দিয়ে ক্ষমতাসীন, যারা রাজনৈতিক সাথে সংযুক্ত, তারাই কিন্তু এই অর্থনীতির নীতি নির্ধারণের ক্ষেত্রে তাদের স্বার্থটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, এবং যেই কারণে কিন্তু দেখছি যে আমরা একদিকে প্রবৃদ্ধি, অন্যদিকে বৈষম্য। এ সময় বিভিন্ন বিতর্কের জবাব দেন অর্থ উপদেষ্টা। জানান, অর্থনীতির সংস্কারে মেনে নেওয়া হয়নি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চাপিয়ে দেওয়ার নীতি, তবে সংস্কার নিয়ে সরকার চাপে আছে বলেও মন্তব্য করেন তিনি। IMF ওয়ার্ল্ডের কত কিছু কথাবার্তা বলে তুলে সেটা দেখলে এখন সুখকর না, এটা সাব অপটিমাল সলিউশন আমরা দিয়েছি, সেটা হয়তো পারি না, বা ওরা দিয়ে যেতে করতে যেত সেটা চাপিয়ে দিতে পারে না। এবার অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিয়েছেন সারা দেশের 20,000-এর বেশি শিক্ষার্থী। সেরা 5 জন যাবেন আজারবাইজানের বাকুতে আয়োজিত আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। নিশ্চিহ্ন হওয়ার পথে ঢাকার মূল 4 নদ-নদী। এখনই পদক্ষেপ না নিলে নদী তো বটেই, ক্ষতির মুখে পড়বে মেগাসিটির পরিবেশ। বৈশ্বিক এক সমীক্ষা বলছে আগামী 20 বছরে সেই ক্ষতি গিয়ে ঠেকবে প্রায় $51 বিলিয়ন। 2009 সালে ঢাকার 4 নদী থেকে দখলদার উচ্ছেদের আদেশ দেন হাইকোর্ট, তবে সেই আদেশ এখনও দৃশ্যমান নয়। ওটা অভিযোগ আছে রক্ষকের দায়িত্বে থাকা BIWTA নিজেরাই ভুল নকশায় স্থাপন করেছে সীমানা পিলার, ফলে সুবিধা পাচ্ছে দখলদাররা। ঢাকার 4 নদী ঘুরে রিপোর্ট করেছেন আলামিন তুষার। বুড়িগঙ্গার কোল ঘেঁষে গড়ে ওঠা শহর রাজধানী ঢাকা। প্রায় 400 বছর বয়সী এই শহরটি ঘিরে একসময় ছিল অনেক নদ নদী আর খাল, সেসব এখন কেবলই ইতিহাস। একদিকে বুড়িগঙ্গা আর বাকি 3 দিকে মালার মতো ঢাকাকে ঘিরে রেখেছে তুরাগ, শীতলক্ষা আর বালু নদী। সবকটি নদী এখন দখল আর দূষণে মৃতপ্রায়। মাটি এই যে ফালায় বরাট করে যে বালু ফালায় যে জায়গায় মেল ফ্যাক্টরি করছে, কিছু টাকা দিয়া একটু ভিতর দিকে দিছে, আবার যে না দিছে একটু বাড়ায় দিছে। 16 বছর আগে উচ্চ আদালত ঢাকার 4 নদী থেকে দখলদার উচ্ছেদের নির্দেশ দেন। জাতীয় নদী রক্ষা কমিশনকে একটি স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের কথাও আসে সেখানে, কিন্তু তা আসলে কতটা সম্ভব হয়েছে? হাইকোর্টের যে রায়ের রিফ্লেকশনটা আছে সেটা কিন্তু করা হচ্ছে। প্রত্যেকটা দপ্তর যেন ইনক্লুসিভ ভাবে কার্যকরী ভূমিকা পালন করতে পারে সেই বিষয়ে কিন্তু কাজ করা হচ্ছে। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের এক গবেষণা বলছে বুড়িগঙ্গা ও তুরাগকে দখলমুক্ত করতে বসানো 3084টি সীমানা পিলারের মধ্যে নদীর মধ্যে স্থাপন করা হয়েছে 1423টি। এভাবেই নদীর উপরে ধীরে ধীরে ময়লার স্তূপ, তার উপরে গড়ে ওঠে বাঁশের 4টি ঘেরা দিয়ে একটি দোকান, তার উপরে একটি টিনের দোকান, তারপরেই সেখানে গড়ে ওঠে ইমারত। এভাবেই দিনকে দিন দখল হয়ে যাচ্ছে আমাদের নদীগুলো, আর পরিবেশ প্রতিবেশ নিয়ে কারোই যেন চিন্তা ভাবনা করার কোনো সময়ই নেই। রাজধানী ঢাকাকে বাঁচাতে নদীর প্রতি নজর দেবার তাগিদ দিচ্ছেন পরিবেশবিদরা। নদী দখল করুক, নদী দূষণ করুক, কিংবা অন্যভাবে প্লাস্টিক দূষণ করুক, এরা সবাই দেশের মানুষের এগেনিস্টে দাঁড়াচ্ছে। সো তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে, আর আইনের প্রয়োগ তো অবশ্যই করতে হবে। নদী গবেষকরা বলছেন খুব বেশি দিন আগের কথা নয়, স্বাধীনতাকালেও ঢাকার জেলায় নদী ছিল অন্তত 15টি। তার মধ্যে মানচিত্র থেকে বিলীন হয়ে গেছে আটি, কনাই, দোলাই, পান্ডো ও নড়াই সহ বেশিরভাগ নদ নদী। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। একদিনে 23 নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণে বিপাকে লাখো চাকরি প্রার্থী। এ ধরনের সিদ্ধান্তকে প্রহসন বলে ক্ষোভ জানিয়েছেন তারা। বলছেন একাধিক আবেদন করলেও এমন সিদ্ধান্তে সব পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ মিলছে না। অভিভাবকরা বলছেন বেকার সমস্যা সমাধানে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত। চাকরি নামক সোনার হরিণের পেছনে বছরের পর বছর ছুটছেন হাজার হাজার যুবক। পরীক্ষার ফরম পূরণে অর্থ জোগাতেও হিমশিম খেতে হয় অনেককে।
অথচ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স নিয়োগ পরীক্ষা সহ একই দিনে 23 নিয়োগ পরীক্ষায় বসতে হলো চাকরি প্রার্থীদের। এ নিয়ে মহা বিপাকে তারা, কেননা কেউ কেউ বেশ কয়েকটি পরীক্ষার ফরম পূরণ করলেও কোন পরীক্ষা ছেড়ে কোনটিতে অংশ নেবেন তা নিয়েছিলেন চরম সিদ্ধান্তহীনতায়। যারা একাধিক অ্যাপ্লাই করছে তাদের তো সবারই আশা ছিল পরীক্ষাগুলো দিবে, যদি ভালো প্রস্তুতি থাকে তো অনেক ভালো জায়গায় তাদের হতে পারতো, কিন্তু তারা তো সেটা মিস করলো। একই দিনে পরীক্ষা হলে যে সমস্যাটা হয় যে যদি দূরত্ব হয় বেশি তাহলে একটা টেনশন কাজ করে বা একটা স্ট্রেসেরও ব্যাপার আছে। একটা এই জায়গায় আবার আরেকটা পুরান ঢাকা সেই অন্য একটা জায়গায়, তো দেখা যায় ঢাকা ট্রাফিক জ্যাম ফেস করে এতগুলো জায়গায় একসাথে ম্যানেজ করা খুব বেশি টাফ হয়ে যায়। কেউ কেউ বলছেন এমন সিদ্ধান্ত তামাশা ছাড়া আর কিছুই নয়। এটা আমাদের জন্য হয়রানিমূলক একটা ব্যাপার যে একই দিনে অনেকগুলো পরীক্ষা থাকে, যেটা আমাদের জন্য অ্যাটেন্ড করা সম্ভব হয় না। আমরা এত কষ্ট করে প্রিপারেশন নেই, পড়াশোনা করি, যে এত কষ্ট করে পড়লাম কিন্তু পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারলাম না শুধুমাত্র টাইমটা মিসম্যানেজমেন্ট হওয়ার কারণে, তো এটা তো ঠিক না। নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিভাবকরাও। বেকার সমস্যা সমাধানে বুঝে শুনে সিদ্ধান্ত নেয়ার আহ্বান তাদের। আমি রিটায়ার্ড পারসন, আমার মেয়ের জন্য বিভিন্ন জায়গায় চাকরির আবেদন করার সময় টাকা পয়সা দিয়ে যাচ্ছি, অথচ পরীক্ষাটা দিয়ে তার যোগ্যতা যাচাই করার সুযোগটা পাচ্ছি না। অনেক দূর থেকে যারা আসে জার্নি করে তাদের তো একটা রেস্টের প্রয়োজন হয়। এখন তারা সেই বিশ্রামটা নিতে পারতেছে না, খাওয়া দাওয়ারও সমস্যা থাকতে পারে। আজকে 2টা দিল, আগামী সপ্তাহে 2টা দিল, পরের সপ্তাহে 2টা দিল, এরকম করে 5-7টা একদিনে দেওয়ার তো কোনো কারণ নেই। একই দিনে একাধিক পরীক্ষার তারিখ না ফেলে সমন্বয়ের মাধ্যমে এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। রক্তাক্ত গাজায় খাবারের জন্য হাহাকার, অনাহার অপুষ্টিতে প্রাণ গেল 30 শিশুর, প্রয়োজনের তুলনায় অপ্রতুল মানবিক সহায়তা। ইসরায়েলি আগ্রাসনে একদিনে নিহত আরও 85 ফিলিস্তিনি। টাকা কামানোর প্রতিযোগিতায় বিদেশ পাড়ি জমাতে গিয়ে অনেকে দালালের মাধ্যমে বেছে নেয় অবৈধ পথ। অনেকে মাফিয়া চক্রের খপ্পরে পড়ে নির্মম নির্যাতনের শিকার হন। ভিটেমাটি আর স্বর্ণালংকার বিক্রি করে দফায় দফায় টাকা পাঠালে কেউ ফেরত পান স্বজনকে, আবার কারো কোনো খোঁজই মেলে না। অবৈধ পথে বিদেশ পাড়ি জমানো বন্ধ এবং দালাল চক্র নির্মূলে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। শরীয়তপুর থেকে বিএম ইশরাফিলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 5 বা 7 বার চোখ বাঁধতো, এরপর মনে করেন মুখে ভিতরে মনে করেন গামছা ভরিয়ে মুখ বাঁধতো, কারেন্টের শর্ট দিতে পায়। আমার হাতের নখটা এটা আর কি প্লাস দিয়ে চাপা দিয়ে ধরিয়া মনে করেন রক্ত জমা এলে তো। সম্পূর্ণ টোটাল প্রায় 64 লাখ টাকার মতো খরচ হয়েছে। ভিটেমাটি বিক্রি করে প্রিয় মাতৃভূমি ছেড়ে দূরদেশে পাড়ি জমান টাকা কামানোর আশায়, কিন্তু দালালের খপ্পরে পড়ে আটকে যান মাফিয়া চক্রের কাছে। এরপরই দিনের পর দিন সইতে হয় অবর্ণনীয় নির্যাতন। ইতালিতে নেওয়ার কথা বললে আমাদের বাংলাদেশ থেকে লিবিয়াতে নেয়, লিবিয়াতে নেওয়ার পরে আমাদের ওই জায়গায় একটা চক্রের মাধ্যমে বিক্রি করে দেয়। শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার আইয়ারা গ্রামের আহসানুল্লাহ ও আলতাফ হোসেন উচ্চ আয়ের আশায় গত বছরের 16 সেপ্টেম্বর দেশ ছাড়েন, কিন্তু স্বপ্নের ইতালি আর যাওয়া হয়নি। অবৈধ পথে লিবিয়া পৌঁছাতেই শুরু হয় অত্যাচার। মাফিয়া চক্রের সদস্যরা নির্যাতনের ভিডিও দেখিয়ে দুই পরিবার থেকে দফায় দফায় হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। উদাম করে আমার বাইরে ফলটে হালায় আতে পায় বাইন্দা আমার বাইরে বড় করে পিটাইছে, আমরা সহ্য করতে পারি না। ভুক্তভোগী পরিবারের দাবি, হারুন লস্কর নামে দালাল চক্রের এক সদস্যের বাসায় গিয়ে দেয়া হতো এসব টাকা। তবে টাকা নেয়ার অভিযোগটি অস্বীকার করেন অভিযুক্ত হারুন লস্কর। কোনোদিন নেও নেই, আমাকে দেয়ও নেই, আর এই ব্যাপারে কোনো ডকুমেন্টস প্রমাণ কোনো রকম কিছু নেই। জেলায় দালাল চক্র নির্মূলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। সম্প্রতি বেশ কিছু চক্রকে শনাক্ত করেছি এবং তাদেরকে ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি। এর বাহিরেও আমাদের নলেজে আছে যে কিছু কিছু চক্র যারা এই কাজ করে যাচ্ছে, তো এদের বিরুদ্ধেও আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। অবৈধ পথে ইতালি যাওয়ার সময় অর্ক শেখ, রবিন দাস, আজিম মোল্লা সহ 6 গাঁও ইউনিয়নের 11 যুবক নিখোঁজ হয়েছে। সময় সংবাদ, শরীয়তপুর। সচ্ছলতার আশায় সৌদি আরব যান 2 ভাই। কে জানতো এই যাত্রাই হবে তাদের শেষ যাত্রা। গাজীপুরের ভরুলিয়া থেকে সৌদি যাওয়ার 6 মাসের মাথায় 2 ভাইয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে। হত্যাকাণ্ডের জন্য এজেন্সি মালিককে দায়ী করছেন নিহত 2 ভাইয়ের পরিবার।
আদরের 2 সন্তান হারিয়ে দিশেহারা পরিবার। সৌদি আরবে স্থানীয় সময় বুধবার রাতে প্রবাসী 2 ভাই কামরুজ্জামান কাকন ও কামরুল ইসলাম সাগরকে হত্যা করা হয়। তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধারের খবরে শোকের ছায়া নেমে এসেছে গ্রামের বাড়ি গাজীপুরের বুরুলিয়ায়। ওদেরকে নাকি মাইরা পরে ঘরের ভিতরে রাইখা চলে গেছে আর কি, কে বা কাহারা মারছে এরা ওইখান থেকে ফোন দিয়ে জানাইছে। জানানোর পরে আমরা খবর পেয়ে পরে আসছি। গেল বছর সামিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড এজেন্সির মাধ্যমে সৌদি যান 2 ভাই কাকন ও সাগর। সম্প্রতি এজেন্সি মালিক বাহারুদ্দিনকে সঙ্গে নিয়ে সৌদিতে 2 ছেলের সঙ্গে দেখা করেন বাবা মোশাররফ হোসেন। ফেরার পথে দেশে পৌঁছে দিতে তার সঙ্গে 100 গ্রাম স্বর্ণ দিয়ে দেন এজেন্সি মালিক, কিন্তু কাগজপত্র না থাকায় তার রেখে দেয় সৌদি বিমান কর্তৃপক্ষ। এ নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় মোশাররফ ও বাহারের মধ্যে। পরিবারের দাবি, এর জেরেই মোশাররফের 2 ছেলে কাকন ও সাগরকে হত্যা করা হয়েছে। এই দালাল অনেক দিন যাবত আমাদেরকে হুমকি দামকি দিতেছে, আমরা আইনের আশ্রয় নিছি, তারপরে কেন আমরা এটার কোনো সুরা হইল না। যদিও হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা নেই জানিয়ে বাহার জানান, উল্টো দেশে পৌঁছে দেওয়ার নামে তার স্বর্ণ আর ফেরত দেয়নি মোশাররফ। অবৈধ অ্যারেস্ট করবো, না হলে আপনি এটা রাখি আসবেন। একটা সুতাও তো আমরা রাখি আসার কোনো ক্যাপাসিটি নেই। দেওয়ার পরে করার পরে যে উনি ওনারা আমার নামে লিখছে, ওনার ছেলে দুটারে আমি এভাবে করছি। নিহতদের মরদেহ ফিরে পেতে এরই মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করেছে পরিবার। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। বন্ধুরা মিলে ছোটখাটো চুরি থেকে এক পর্যায়ে করে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় এসে গভীর রাতে যাত্রীবেশে একটি অটোরিকশায় ওঠে। পথে সুযোগ বুঝে চালককে হত্যা করে লাশ ফেলে যায় মিরপুর ডিওএইচএস এলাকায়। শুক্রবার এক ব্রিফিংয়ে র্যাব জানিয়েছে, এই ঘটনা ও ছিনতাই চক্রে জড়িত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর শ্যামলের ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে 16 মে রাতে যাত্রী সেজে সিএনজি চালিত অটোরিকশাতে ওঠেন 2 যুবক। র্যাব বলছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী অটোরিকশাটি 60 ফুট পানির ট্যাঙ্ক এলাকায় পৌঁছালে পেছন থেকে চালকের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন যাত্রীরা। শুক্রবার র্যাব 4-এর কার্যালয়ে ব্রিফিংয়ে জানানো হয়, অটোরিকশাটি ভাড়া নেওয়া 2 যাত্রীর নাম সৌরভ ও ইয়াসিন। পানির ট্যাঙ্ক এলাকায় তাদের সঙ্গে যোগ দেয় আরও 2 জন। চালকের মৃত্যু নিশ্চিত হলে লাশ ফেলে যায় মিরপুর ডিওএইচএস এর পাশের এলাকায়। 2 জনের মধ্যে ইয়াসিন, সে আবার সিএনজি চালাতে পারে, সো সে সিএনজি সামনের সিটে বসে এবং সৌরভ যে ভিকটিম আছে তাকে নিয়ে পিছনে সিটে বসে। এই ড্রাইভারকে যদি বাঁচায় রাখা হয় সেক্ষেত্রে তারা আইনি ঝামেলায় পড়বে। এই ধরনের তথ্য তাদেরকে দেয় এবং দেওয়ার পরে তারা সৌরভ এবং ইয়াসিন নিশ্চিত করে যে না, তাকে বাঁচায় রাখা যাবে না, সেক্ষেত্রে তার মৃত্যু ঘটানো হয়। ঘটনার তদন্তে নেমে 22 মে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় অভিযান চালায় র্যাব। গ্রেফতার করা হয় ঘটনার মূল হোতা সহ চক্রের 5 সদস্যকে। জব্দ করা হয় ছিনতাই হওয়া অটোরিকশাটিও। মাদকাসক্ত, ওরা জুয়ার সাথে সম্পৃক্ত। মাদকাসক্তি এবং জুয়া এই দুটা জিনিসই ওদেরকে মাত্র 45,000 টাকা সিএনজি, কিন্তু 45,000 টাকাটা হয়তো ওদের কাছে অনেক বড় একটা অ্যামাউন্ট মনে হয়েছে। ছুটির দিনেও বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা। অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে শহরটির বাতাসের মান। শুক্রবার সকাল 10টার দিকে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI এ দেখা গেছে, দূষিত বাতাসের শহরের তালিকায় 157 স্কোর নিয়ে প্রথম অবস্থান করছে ঢাকা। বিশেষজ্ঞদের মতে, বায়ুর এই মান শহরের সাধারণ জনগণের জন্য স্বাস্থ্যগত ঝুঁকি সৃষ্টি করতে পারে, যা শিশু, বৃদ্ধ এবং অসুস্থদের জন্য বিপজ্জনক। এদিকে বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ প্রথম দিকে থাকা 3টি শহরের বাতাসই অস্বাস্থ্যকর। শীর্ষের 3-এ থাকা বাকি 2 শহর সৌদি রিয়াদ ও পাকিস্তানের লাহোর, যাদের স্কোর যথাক্রমে 153 ও 152। মেঘলা আকাশ, মাঝে মাঝে মুষলধারে বৃষ্টি। তারপরও কক্সবাজার সমুদ্র সৈকতে থেমে নেই ভ্রমণ পিপাসুদের আনন্দ উল্লাস। সাপ্তাহিক ছুটির দিনে মেতেছে বালুচর ও নোনা জলে। পর্যটকদের নিরাপত্তায় সৈকতের বিভিন্ন জায়গায় টাঙানো হয়েছে লাল পতাকা। বাড়তি সতর্ক অবস্থায় রয়েছে লাইফগার্ড কর্মীরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজউদ্দিন রুবেল। মেঘলা আকাশ, বেড়েছে বাতাসের গতিবেগ, মাঝে মাঝে ঝড়ো বৃষ্টি। এমন আবহাওয়ায় সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারের সমুদ্র স্নান ও বালুচরে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। দূর দূরান্ত থেকে ছুটে আসা ভ্রমণ প্রেমীরা বলছেন, এই আবহাওয়া আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।
কক্সবাজারে তো আসছি সমুদ্রে গোসল করবো, ভিজবো, সেই ক্ষেত্রে বৃষ্টির কথা কখনো বাধা হইতে পারে না। আকাশটা অনেক মেঘলা, এই কারণে আরো বেশি ভালো লাগতেছে। এত আনন্দ কোনো মুহূর্তের জন্য আসছি, সেই আনন্দটা আসলে আমাদের সার্থক হয়েছে মনে হচ্ছে। সাগরের বালুচরে টানানো হয়েছে লাল পতাকা। সমুদ্র স্নানে হাঁটু সমান পানির চেয়ে গভীরে নামলেই পর্যটকদের করা হচ্ছে সতর্ক, কিন্তু তা মানছেন না অনেকেই। লাইফ গার্ড আছে, অতিরিক্ত ডিউটি করতেছি এবং যারা পানিতে নামতেছে তাদেরকে আমরা সতর্কবার্তা দিচ্ছি যে উপরে আসার জন্য এবং পানিতে না নামার জন্য। এদিকে হোটেল ব্যবসায়ীরা বলছেন ঈদের টানা ছুটিতে পর্যটকদের আতিথেয়তায় দিতে প্রস্তুত তারা। দেয়া হচ্ছে ছাড়ও। এরই মধ্যে বুকিং হয়েছে 70% কক্ষ। অনেক রাশ, এরপরে আমরা ডিসকাউন্ট দিচ্ছি, এটা আপ টু 30% পর্যন্ত আমরা ডিসকাউন্ট দিচ্ছি। প্রস্তুতি ভালো এবং বুকিংটাও পাচ্ছি, আশা করি আরও ভালো বুকিং পাবো। বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টির কারণে কক্সবাজারে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্লাবের আয়োজনে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে আইসিবিসি এক্সপো 2025। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ফরহাদ, কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের আয়োজনে আইসিবিসি 2025 এক্সপো আজকে দ্বিতীয় দিনের মতন চলছে। সকাল 11টা থেকে এই এক্সিবিশনের প্রবেশদ্বার খুলে দেওয়া হয়। এরপর থেকে সারা দেশের যারা আইএসপি সার্ভার, আইএসপি রিলে সংশ্লিষ্ট যারা আসলে ব্যবসায়ী আছেন তারা আসছেন, যারা কেবল অপারেটর্স কোম্পানি যারা আছেন তারাও আসছেন এবং এই মেলাটি কিন্তু এখন বেশ ভালো রকম জমে উঠেছে। আমরা এখানে যারা অংশগ্রহণকারী আছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল আঙ্গিকে এই যে এক্সপো বা ফেয়ারটি হচ্ছে সেটি তারা যে রেসপন্স পাচ্ছেন তাতে তারা অভিভূত। কেননা এই ধরনের এক্সপো বাংলাদেশে প্রথমবারের মতো হলেও যেই আসলে রেসপন্স সেটি তারা এর থেকেও আসলে কম আশা করেছিলেন। তবে এই এক্সপোর বর্তমান অবস্থা বলা চলে একেবারেই লোকারণ্য। সাধারণ মানুষজন, এক্সিবিটর যারা আসছেন তারাও কিন্তু ঘুরে ঘুরে দেখছেন। আমরা দেখছি যে নানা ধরনের কোম্পানি, নানা ধরনের প্রতিষ্ঠান তারা বিভিন্ন ধরনের সলিউশন প্রোডাক্ট নিয়ে এসেছেন। আইএসপি সাথে জড়িত যেসব জিনিসপত্রগুলো আছে, ইন্টারন্যাশনাল ভেন্ডর যারা আছেন তারাও কিন্তু আসছেন। তার মধ্যে ONU, OLT, রাউটার, সুইচ সার্ভার এইসব নিয়ে যেরকম এসেছেন, এমনইভাবে কেবল অপারেটরদের সাথে যেগুলো আসলে জড়িত, সেট টপ বক্স, ক্যাশ সফটওয়্যার, MS সফটওয়্যার সহ OTT সলিউশন, IPTV সহ সংশ্লিষ্ট নানা ধরনের সফটওয়্যার সলিউশন নিয়ে কিন্তু তারা এসেছেন, উপস্থিত হয়েছেন। এবং আমরা যেটি দেখেছি যে নানা ধরনের কোম্পানি তাদের মূল্য ছাড়ের অফার রেখেছেন, ডিসকাউন্ট রেখেছেন এবং যারা আসলে মেলার ভিতর বিভিন্ন জিনিসপত্র, সার্ভিস নিচ্ছেন, সলিউশন নিচ্ছেন, তারা সেটি কিন্তু পাচ্ছেন। পাশাপাশি এখানকার যারা আয়োজক তারা বলছেন মূলত এই খাতের, এই সেক্টরের যারা নানা ধরনের ব্যবসায়ী আছেন তাদের মাঝে পারস্পরিক সম্পর্ক আরও বেশি বৃদ্ধি করা, ইন্টারন্যাশনাল ভেন্ডরের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া এবং সবশেষ আধুনিক যে প্রযুক্তি আসলে এই সেক্টরে এসেছে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার অন্যতম একটি উদ্দেশ্য কিন্তু এই এক্সপো। এবং তারা যেটি প্রত্যাশা রাখছেন প্রতি বছর এই ধরনের এক্সপো হবে। এবং আমরা যেটি দেখেছি বাংলাদেশের নানা ধরনের ব্রডকাস্টিং চ্যানেলগুলো তারা এখানে আসলে অংশগ্রহণ করেছেন এবং তারা আসলে যারা কেবল অপারেটর নেটওয়ার্ক আছে এবং কেবল অপারেটর যারা আছেন তাদের সাথেও পারস্পরিক যে সম্পর্ক বৃদ্ধি সেটির চেষ্টাও তারা কিন্তু করছেন। এবং তারা যেটি বলছেন আজকে যেহেতু মেলার দ্বিতীয় দিন এবং আজকে যে সারাটি তারা পেয়েছেন মূলত ছুটির দিন, অনেক মানুষ সারা পেয়েছেন, আগামীকালকেও যেহেতু মেলা চলবে এবং সেই মেলায় মানুষজন একইভাবে উপস্থিত হবেন এবং এইটা তাদের যে ব্যবসার পরিধি সেটির ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে তারা প্রত্যাশা করছেন। তো আইসিবিসি ফেয়ার থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম আইসিবিসি ফেয়ার থেকে। নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা বাতিল সহ শাপলা চত্বরে গণহত্যা, হেফাজতে ইসলামের নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও সংবিধানে বহুত্ববাদ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। মামুনুল হক জানান, শেখ হাসিনার বিচার নিশ্চিতের পাশাপাশি হেফাজত কর্মীদের উপর চালানো বর্বর মামলা ও গণহত্যার বিচার করতে হবে। সকল সংস্কার রোডম্যাপ ঘোষণা শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতের ফলে ফ্যাসিবাদের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে উল্লেখ করে নিজেদের ঐক্যবদ্ধ হতে হবে বলেও জানান তিনি। হেফাজতে ইসলাম নারীর বিদ্বেষী নয় উল্লেখ করে মামুনুল হক আরও জানান, নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে তার দল। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন।
আর সেই নির্বাচন বাস্তবায়নের আগে প্রতিবাদী শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রিসভা এবং প্রশাসনের হাতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ তাদের বিচার কার্যক্রমকে দৃশ্যমান পর্যায়ে উন্নতি করতে হবে। হেফাজতে ইসলাম দায়িত্ব গ্রহণ করে প্রতিটি ঘরে ঘরে কন্যাদেরকে তাদের পিতার উত্তরাধিকার সম্পত্তি প্রাপ্তি নিশ্চিত করবে ইনশাআল্লাহ। সময় সংবাদ আরও থাকছে। সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে 2 জুন বাংলাদেশে আসছেন হামজা। একদিন পর সমিত সোম। ভ্রমণ ক্লান্তি বিবেচনায় ভুটান ম্যাচে না খেলার সম্ভাবনা। ঈদ উল আজহাকে কেন্দ্র করে রাজধানী বাজারে উত্তাপ ছড়াচ্ছে মশলার দাম। এলাচ, দারুচিনি, লবঙ্গ থেকে শুরু করে ঊর্ধ্বমুখী জিরার দর। মানভেদে 4,800 থেকে 6,000-এ বিক্রি হচ্ছে প্রতি কেজি এলাচ। এর মাঝেও কিছুটা স্বস্তির খবর ব্রয়লার মুরগি, চাল ও সবজির বাজারে। ঈদুল আজহার এখনও সপ্তাহ দুয়েক বাকি। এর আগে রাজধানীর মশলার বাজারে ঈদ মৌসুমের রেশ। মাংস রান্নার অন্যতম কিছু অনুষঙ্গের দাম যেন আকাশচুম্বী। শুক্রবার কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, 1 মাসে কেজিতে 50 থেকে 100 টাকা বেড়ে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকায়। সবচেয়ে বেশি দাম বেড়েছে এলাচের। মানভেদে প্রতি কেজির দাম ওঠানামা করছে 4,800 থেকে 6,000-এ। এছাড়া 1,000-এর বেশি দামে বিক্রি হচ্ছে লবঙ্গ ও গোলমরিচ। কোরবান উপলক্ষে আমরা সাধারণ জনগণ একটু মশলার দামটা একটু কম। আবহাওয়ার অবস্থা যেমন ঠিক মশলার বাজারের অবস্থা সেরকম গরম, মশলার দামটা একটু বাড়তি আছে। মশলার বাজারে এখনই ক্রেতার ঘাম ছুটলেও বিক্রেতারা বলছেন আগামীতে দাম আরো বাড়তে পারে। মশলার চাহিদা একটু ভালো, কিন্তু দাম এলাচের দামটা একটু বেশি, আর অন্যান্য মশলার দাম ঠিক আছে। এলাচের দামটা একটু বৃদ্ধি পেয়েছে, 5 কেজিতে আপনার 200-300 টাকা। তবে এর মধ্যেই কিছুটা স্বস্তি দিচ্ছে ব্রয়লার মুরগি ও সবজির দাম। প্রতি কেজিতে ব্রয়লারের দাম 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 150-তে। সীমিত রেট থাকাতে আপনার মনে হয় সাধারণ পাবলিকের কেনাকাটা অনেক সুবিধা হইতেছে। সবজির বাজারটা এখন একটু কম আছে, খুব বেশি ঊর্ধ্বগতি না। নিম্নমানের মানুষের জন্য একবারে গ্রহণযোগ্য। বাজারে সরবরাহ বাড়ায় নিম্নমুখী সব ধরনের চালের দামও। সপ্তাহ ব্যবধানে মিনিকেটের দাম কেজিতে কমেছে 1 থেকে 3 টাকা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ঈদ উল আজহা সামনে রেখে কিশোরগঞ্জে গরু লালন পালনে ব্যস্ত খামারিরা। তবে 2 সপ্তাহের ব্যবধানে বাজারে গো খাদ্যের দাম বেড়ে যাওয়ায় চিন্তিত খামারিরা। এ অবস্থায় ভারত থেকে চোরাই পথে দেশের বাজারে পশু ঢুকলে লোকসানের শঙ্কা তাদের। কোরবানির ঈদকে সামনে রেখে গরু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। কেউ গোসল করাচ্ছেন, কেউ বা দিচ্ছেন খাবার। কিশোরগঞ্জের সব খামারে শেষ সময়ে পশু হৃষ্টপুষ্ট করার কাজ করছেন খামারিরা বলছেন, দেশীয় খাবারের মাধ্যমে চলছে গরু মোটা তাজাকরণ। তবে গেল 2 সপ্তাহের ব্যবধানে বাজারে গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে লালন পালনের খরচ বেড়েছে। এ অবস্থায় ভারত থেকে চোরাই পথে দেশের বাজারে পশু ঢুকলে লোকসানের আশঙ্কা তাদের। সবসময় কাঁচা ঘাস দিয়ে থাকি, সেই কাঁচা ঘাস দ্বারা তৈরি সাইলেজ আমরা ব্যবহার করছি, এবং আমরা দানাদার যে খাদ্যটা এটা আমরা নিজেরা প্রস্তুত করি। 20 জন মানুষ আপনার এই গরুরে ঘাস পানি খাওয়াই, সকালে গাইটাই দোয়াই, পুরা পানি দেই। কোরবানির পশুর গুণগত মান নিয়ন্ত্রণ ও ক্ষতির ওষুধ প্রয়োগ রোধ করতে কাজ করছে প্রাণী সম্পদ অধিদপ্তরের 40টি মেডিকেল টিম। 40টি মেডিকেল টিম গঠন করেছি। আমরা আশা করতেছি আমাদের এই মেডিকেল টিমগুলো কার্যকর থাকবে এবং তারা মানুষকে সুস্থ পশু কেনা এবং যাতে কোনো অসুস্থ পশু না পাওয়া যায় সে ব্যাপারে আমরা সার্বক্ষণিক সহযোগিতা করব। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 1,80,911টি কোরবানির পশুর চাহিদার বিপরীতে খামারগুলোতে প্রস্তুত আছে 2,13,379টি। সময় সংবাদ, কিশোরগঞ্জ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বেড়েছে সংঘবদ্ধ ডাকাতি। গত 23 দিনে ঘটেছে 4টি ডাকাতি, আর 1 বছরে সংখ্যা 20টি। পুলিশ বলছে, জনবল ও গাড়ির সংকটের পরও এক্সপ্রেসওয়ে নিরাপদ রাখতে চেষ্টার কমতি নেই। নাসরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। 6 মে রাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে খড়কুটো ফেলে ব্যারিকেড দিয়ে একটি প্রাইভেট কার আটকের চেষ্টা করে ডাকাত দল। এ সময় চালক গাড়ি না থামিয়ে উল্টো দিকে চালাতে শুরু করলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে তারা।
গত 23 দিনে এক্সপ্রেসওয়েতে এমন আরও 3টি ডাকাতির ঘটনা ঘটে। এর মধ্যে পুলিশ ও র্যাব পরিচয়েও ডাকাতি হয়। এতে চরম উদ্বেগে আছেন সড়কটি ব্যবহারকারীরা। পরিবহন শ্রমিকরা জানান, এমন অভিনব কায়দায় ডাকাতরা ঘেরাও করে যে কারো কিছু বোঝার আগেই সর্বস্ব লুট হয়ে যায়। দ্রুত এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। যারা ডাকাতি করছে ট্রাইবেল পোশাক পরা, ওয়ারলেস হাতে, অস্ত্র হাতে, সবকিছু আছে, আইডেন্টি কার্ড সব আছে। প্রশাসন একটু সুনজর দিলে, একটু মানে পাহারা বাড়াই দিলে একটু সুবিধা হয়, টহল পুলিশ বাড়াই দিলে। ব্যারিকেড দিয়ে ওরা 4-5 জন ওটা চাক্কু ঠাকাই মাকাই দিয়ে যাত্রী ছিনতাই করে, ড্রাইভাররা জিম্মি করে। তবে জনবল ও গাড়ি সংকটের অজুহাত পুলিশের। তারপরও এক্সপ্রেসওয়ে নিরাপদ রাখার চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। 3টা মোবাইল টিম আমাদের হায়ার পুলিশের এবং 2টা চেকপোস্ট রয়েছে, একটা রেকার রয়েছে। আমরা সার্বক্ষণিকভাবে দিনরাত 24 ঘন্টা আমরা টহল জোরদার করেছি। মহাসড়কে কোনোরূপ ডাকাতের ঘটনা সামনের ঈদকে কেন্দ্র করে সংগঠিত না হয় সে ব্যাপারে আমরা আমাদের টহল সংখ্যা আরও বৃদ্ধি করব। এখানে পুলিশ জানায়, গত 1 বছরে এই এক্সপ্রেসওয়েতে 20টি ডাকাতির ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদি খানের বিভিন্ন পয়েন্টে এক্সপ্রেসওয়েতে ডাকাতি এবং ডাকাতির চেষ্টার ঘটনায় এই পথ ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দেশের 3 জেলায় বিদ্যুৎ পৃষ্ঠে 4 জনের মৃত্যু হয়েছে। দুপুরে চাঁদপুর সদরের পশ্চিম জাফরাবাদ এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎ পৃষ্ঠে নিহত হন আনোয়ার। তাকে বাঁচাতে প্রতিবেশী মন্টু ঢালি এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। অন্যদিকে মেহেরপুরের গাংনীর ভরাট গ্রামে বৈদ্যুতিক সংযোগ নিতে গ্রাউন্ডিং মেশিন দিয়ে দেয়াল কাটছিলেন হাউস আলী। এ সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান তিনি। এদিকে ফরিদপুরে একটি সমাবেশের মঞ্চ নির্মাণের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে সাইফুল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। লন্ডনে সালমান এফ রহমানের ছেলে আহমদ শায়ান এফ রহমানের 2টি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। এর মধ্যে একটি লন্ডনের 17 গ্রোসভেনর স্কোয়ারের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এটি 2010 সালে 106 কোটি টাকার বেশি দিয়ে কেনা হয়েছিল। অন্য অ্যাপার্টমেন্টটি উত্তর লন্ডনের ক্রেমাস গার্ডেন্সে। এটি পরের বছর 19.5 কোটি টাকার বেশি দিয়ে কেনা হয়। বাংলাদেশের শেখ হাসিনার সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলার মধ্যে যুক্তরাজ্যে এ পদক্ষেপ নেওয়া হলো। বিদেশ থেকে আমদানি করা গাড়ির ভার আর বহন করতে রাজি নয় চট্টগ্রাম বন্দর। মাত্র 20% রেখে বাকি 80% গাড়ি পাঠিয়ে দিতে চায় মোংলা বন্দরে। এ বিষয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ে। তবে গাড়ি ব্যবসা সংকুচিত হয়ে পড়ার আশঙ্কায় এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বারভিডা। সাকটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানির মাধ্যমে বাংলাদেশে শুরু হয় রিকন্ডিশন গাড়ির ব্যবসা। এখন আর সে গাড়ি নিজেদের শেডে রাখতে রাজি নয় বন্দর কর্তৃপক্ষ। আমদানি করা গাড়ির অন্তত 80% মোংলা বন্দরে পাঠাতে চিঠি দেওয়া হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে গাড়ি না এনে যদি সেগুলো মংলা বন্দরের মাধ্যমে আনে তাহলে মংলা বন্দরের স্পেসটাও ব্যবহার হলো এবং চট্টগ্রাম বন্দরের ভিতরে যে অপারেশনাল কার্যক্রম সেটাও আমরা আরও ভালোভাবে ব্যবহার করতে পারলাম। চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া প্রতিটি গাড়ির ক্ষেত্রে 14 দিন পর প্রতিদিনের মাসুল দাঁড়ায় 700 টাকায়। কিন্তু মোংলা বন্দরে 14 দিন পর প্রতিদিনের শুল্ক নির্ধারণ করা হয়েছে 129 টাকা। শুল্ক হার তুলনামূলক কম হলেও নানা জটিলতায় বন্দরের এই সিদ্ধান্ত মানতে আপত্তি ব্যবসায়ীদের। চট্টগ্রাম বন্দর দিয়ে যদি গাড়ি না এনে মংলা বন্দর দিয়ে যদি নিয়ে আসি তাহলে আমাদের কস্টিং চট্টগ্রাম বন্দরের চেয়ে প্রায় 40 থেকে 50 হাজার টাকা কস্টিং বেশি পড়বে। বন্দরের প্রস্তাবনা অনুযায়ী গাড়ি খালাস কমলে প্রভাব পড়বে রাজস্ব আদায়ে। এটা আসলে সার্বিক রাজস্বে তেমন কোনো প্রভাব ফেলবে না। তবে চট্টগ্রাম কাস্টম হাউসের একটা রেভিনিউ টার্গেট থাকে, সেই ক্ষেত্রে গাড়ি আসলে একজন গুরুত্বপূর্ণ আমাদের রেভিনিউ ফ্যাক্টর হিসাবে কনসিডার করা হয়। বছরে 12,000-এর বেশি গাড়ি আমদানি করে বাংলাদেশ। এই অবস্থায় বন্দরের অব্যবহৃত জায়গায় নতুন করে গাড়ির শেড নির্মাণের দাবি ব্যবসায়ী নেতাদের। চট্টগ্রামে বহু ইয়ার্ড আছে এখনো খালি,
এবং অনেক অনুপযোগী আছে। এগুলো ক্লিন করে গাড়ি রাখার ব্যবস্থা করলে আমার মনে হয় জটিলতা সৃষ্টি হবে না। সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দরের 2টি শেডে 1100টি গাড়ি রয়েছে। এখন চট্টগ্রাম বন্দরে গাড়ি খালাস কমে গেলে ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হবে, এমনটি বলছেন বারবিডার নেতা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নারী সংস্কার কমিশনের বিতর্কিত সুপারিশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ইমাম খতিব ওলামা পরিষদ। জুমার নামাজ শেষে রাজধানীর রামপুরায় অনুষ্ঠিত মানববন্ধনে 6 দফা পেশ করেন বক্তারা। নারী সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশগুলো কোরআন বিরোধী দাবি করে বক্তারা বলেন, কোরআন বিরোধী কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। অবিলম্বে এই সংস্কার কমিশনের প্রস্তাবনা যাচাইপূর্বক সংশোধন না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। নেতানিয়াহু বাহিনীর হামলায় নিহত হয়েছে অন্তত 80 জন। এদিকে দক্ষিণ লেবাননের অন্তত 5টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। অন্যদিকে ইসরায়েলে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যা প্রতিহত করার দাবি করেছে তেল আবিব। গাজায় প্রতিদিনের মতো বৃহস্পতিবারও ছিল রক্তাক্ত। ইসরায়েলি হামলায় এদিন নিহত হয়েছেন বেশ কয়েকজন। শহর ও শরণার্থী শিবিরগুলোতে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বহু মানুষ। হাসপাতালগুলোতে নেই ঠাঁই, জ্বালানির অভাবে থমকে যাচ্ছে চিকিৎসা সেবা। এমন বাস্তবতায় খাদ্য, ওষুধ আর নিরাপত্তার অভাবে মারাত্মক ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। উপত্যকাটিতে মানবিক সহায়তা পৌঁছালেও তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। জাতিসংঘ জানিয়েছে বৃহস্পতিবার 90টি ট্রাকে খাদ্য, ওষুধ ও পুষ্টি উপকরণ গাজায় ঢুকেছে। তার আগের দিন ইসরায়েল কিছুটা বিধিনিষেধ শিথিল করলেও সেটা 21 লাখ মানুষের জন্য যথেষ্ট নয়। রেড ক্রিসেন্ট বলছে জ্বালানির অভাবে অ্যাম্বুলেন্স চলাচলেও সংকট দেখা দিচ্ছে। এদিকে ইসরায়েলে ইয়েমেন থেকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। এতে বৃহস্পতিবার সকালে দেশটির চারপাশে সাইরেন বেজে উঠলে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনসাধারণের মধ্যে। পরে ইসরায়েল জানায় তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। হামলার দায় স্বীকার না করলেও এটিকে হাউথিদের অভিযান বলে মনে করছে তেল আবিব। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভারতের মধ্য দিয়ে প্রবাহিত নদীর পানি আর পাকিস্তানকে দেয়া হবে না বলে হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে ইসলামাবাদকে প্রতিটি সন্ত্রাসী হামলার চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ভারত এই পরাজয় কখনোই ভুলতে পারবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এছাড়া কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বলেও উল্লেখ করেন তিনি। ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত থেমে গেলেও পাল্টাপাল্টি হুমকি আর কথার লড়াইয়ে উত্তপ্ত গোটা অঞ্চল। এবার পাকিস্তানকে পানি না দেওয়ার হুমকি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজস্থানে এক সমাবেশে মোদী বলেন, ভারতের নিয়ন্ত্রিত নদীগুলোর পানি আর পাকিস্তানকে দেয়া হবে না। ইসলামাবাদকে সন্ত্রাসের মূল্য চুকাতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাকিস্তান কি সেনা চুকায়েগি। এদিকে সাম্প্রতিক লড়াইয়ে ভারতের পরাজয় হয়েছে বলে আবারও দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। নয়াদিল্লি এই পরাজয় কোনোদিন ভুলতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বলেও জানান শাহবাজ। এর আগে পাকিস্তানের বেলুচিস্তানে স্কুল বাসে আত্মঘাতী হামলার ঘটনায় ভারতকে দোষারোপ করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, বেলুচ লিবারেল আর্মি ও তেহরিকি তালেবান পাকিস্তান উভয়ই ভারতের প্রক্সি। শিগগিরই আন্তর্জাতিক পরিসরে পাকিস্তান এ বিষয়ে প্রমাণ হাজির করবে বলেও জানান তিনি। এর মধ্যেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে। ট্রাম্পের এমন দাবি আবারও অস্বীকার করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প অনেকবার দাবি করেছেন তিনি যুদ্ধবিরতিতে সহায়তা করেছেন, কিন্তু এটি ভারত পাকিস্তানের মধ্যকার বিষয়। দ্বিপাক্ষিকভাবে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি স্বর্ণের খনিতে 289 শ্রমিক আটকা পড়েছেন। বহুজাতিক খনিজ সম্পদ প্রক্রিয়াকরণ কোম্পানি সিবানিয়া স্টিল ওয়াটার জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 10টায় খনির 7 নং সেফটে
দুর্ঘটনা ঘটে। আটকা পড়া সব শ্রমিক নিরাপদ আছেন বলে তারা নিশ্চিত হয়েছেন। আটক থাকাদের খাবার সরবরাহ করেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও বিভিন্ন গণমাধ্যম বলছে ভূপৃষ্ঠে খনিজ তোলার সময় শ্যাফট বা লিফটের একটি দরজা খুলে যায় এবং ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষের কারণে শ্রমিকরা ভেতরে আটকা পড়েন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আগামী ২রা জুন দেশে আসছেন লাল সবুজের পোস্টার বয় হামজা চৌধুরী। আর এর একদিন পরই বাংলাদেশে আসবেন কানাডিয়ান সমিত সোম। আর ৩০ মে দেশে আসবেন ফাহমিদুল ইসলাম। তবে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হামজা আর সমিতকে না খেলানোর গুঞ্জন রয়েছে। ১০ জুনের ম্যাচের প্রাথমিক স্কোয়াডে আরও বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারের জায়গা পাওয়ার ইঙ্গিত দিয়েছেন জাতীয় দলের ম্যানেজার আমির খান। দেশের ফুটবল বুধ হামজা সমিত উন্মাদনায়। ঘরের মাঠে লাল সবুজের পোস্টার বয়দের অভিষেকের অপেক্ষায় পুরো দেশ। হামজার পর এবার সমিত আর ফাহমিদুলকে বরণের অপেক্ষার প্রহর গুনছেন লাল সবুজের ভক্তরা। সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে ৪ জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে ২ জুন দেশের মাটিতে পা রাখবেন হামজা চৌধুরী। এর একদিন পরেই লাল সবুজের জার্সি গায়ে মাঠ মাতাতে বাংলাদেশে আসবেন সমিত সোম। আর হামজা সমিতদের আগেই ৩০ মে দেশে আসবেন ফাহমিদুল ইসলাম। তার তো কিছু শিডিউল আছে, তার অনেকগুলো এঙ্গেজমেন্ট আছে সেখানে। সেই এঙ্গেজমেন্টটা শেষ করতে পারলে আমরা, যেহেতু তার যে ফ্লাইট শিডিউলটা সে আমাদেরকে পাঠিয়েছে, সেটাতে মানে সে ঢাকায় রিচ করতেছে ২ তারিখ, তো আমরা সেটাকে চাচ্ছি যদি কোনোভাবে আগে আনা যায়। ১০ জুনের ম্যাচ সামনে রেখে ৩০ মে থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। স্প্যানিশ কোচের অধীনে জাতীয় দলের ক্যাম্পের শুরু থেকেই থাকবেন ফাহমিদুল। তবে ইপিএলে হামজার ম্যাচ ও ভ্রমণ ক্লান্তি বিবেচনায় গুঞ্জন আছে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সমিত ও হামজাকে না খেলানোর। সমিত সোমের খেলা রয়েছে ৩১ তারিখ, আর হামজার খেলা ২৪ তারিখে শেষ হবে। তো সেখানে আসলে শিডিউল মিলাতে তার সব কিছু মিলে হয়তো তারা তাদের যে শিডিউল সেই অনুযায়ী সেই সময়টা মনে হয় না আমরা মানে ক্যাম্প যে স্টার্ট করছি সেই দিন থেকে পাবো। ৩ জনকে পাওয়াটা মানে ডিফিকাল্ট হবে। ক্যাম্পে তো সবাই থাকতেছে, ক্যাম্পের ব্যাপারে আমরা সবাই ক্যাম্পে আসবে, তারপর আসলে কে খেলবে না খেলবে সেটা হলো তার পারফরমেন্সের উপর। এদিকে প্রবাসী ফুটবলারদের দলে ফেরানোর জোয়ারে দলে আরও বেশ কয়েকজনের জায়গা হতে পারে বলে আভাস আছে। তবে সবকিছুতে কোচের সিদ্ধান্ত চূড়ান্ত বলে মনে করেন টিম ম্যানেজমেন্ট। উনি কয়টা ম্যাচ দেখবে, ম্যাচ দেখার পর ওনার যে প্ল্যান আছে, ওনার যে স্কোয়াড যেটা আছে, ওটা নিয়ে হয়তো আমাদের যে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি আছে ওটার সাথে আলাপ আলোচনা করেই তো উনি একটা আমাদেরকে করবেন। সবটাই কিন্তু প্রসেস চলছে, প্রসেসে আছে, যেটা দেখা যায় যদি প্রসেসে সব কিছু হয়, সম্ভব হয় এবং স্কোয়াডটা ঘোষণার মধ্যে দিয়ে সব কিছু সম্ভব হবে। ৪ জুন ও ১০ জুনের ম্যাচের জন্য আগামী ৩১ মে থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। ভিনদেশি ফুটবলারদের নাগরিকত্ব দিয়ে খেলানোর বদলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ন্যাচারালাইজড ফুটবলার স্কাউটিং করায় ফিফা সভাপতির অভিনন্দন পেয়েছে বাফুফে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা মনে করে এই প্রক্রিয়ায় বাংলাদেশের ফুটবলের বৈশ্বিক পর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে। এদিকে ফিফার এই অভিনন্দন অনুপ্রেরণা হিসেবে নিয়ে অস্ট্রেলিয়া, জার্মানির মতো দেশ থেকে আরও ফুটবলার স্কাউটিং করা হবে বলে জানান বাফুফের সভাপতি তাবিত আওয়াল। হামজা চৌধুরী আশায় বদলে গেছে দেশের ফুটবলের দৃশ্যপট। তারই ধারাবাহিকতায় সমিত সোম সিঙ্গাপুর ম্যাচের জন্য এএফসি রেজিস্ট্রারে নাম নিবন্ধিত হয়েছে আরও বেশ কজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের। এর আগে নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলেকে নাগরিকত্ব দিয়ে খেলিয়ে সুফল পায়নি বাংলাদেশ, তাই হেঁটেছে স্কাউটিং এর পথে। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি অরিজিন ফুটবলার ন্যাচারালাইজড করে যোগ করা হচ্ছে লাল সবুজের ডেরায়, যার মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক পর্যায়ে প্রবেশ করবে বলে মনে করে ফিফা। 2 রকমের প্লেয়ার কিন্তু ন্যাচারালাইজ হচ্ছে, একটা হলো অরিজিন প্লেয়ার, না আরেকটা হলো জাস্ট অন্য দেশের প্লেয়ার, তাকে জাস্ট পাসপোর্ট দিয়ে নাগরিকত্ব দিয়ে দিচ্ছে। তো ফিফা আমাদেরকে অ্যাটলিস্ট অ্যাপ্রিশিয়েট করছে যে আমরা ওই র্যান্ডাম অন্য দেশের প্লেয়ারকে এনে আমাদের দেশে খেলাচ্ছি না, আমরা আমাদের অরিজিন প্লেয়ারদেরকে খুঁজে খুঁজে কনভিন্স করে আমাদের দেশে আবার ব্যাক করাচ্ছি। সো এই একটা মানে পয়েন্ট তারাও জানে অ্যান্ড তারা এই ব্যাপারে অবগত আছে। ইংলিশ ফুটবলার কিউবা মিচেলের বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়া শুরু হয়েছে এরই মধ্যে। পেপার ওয়ার্কস চলছে 2 মার্কিন সহোদর রোনান ও ডেকলানকে নিয়েও। এছাড়াও বাংলাদেশি বংশোদ্ভূত আরও কয়েকজন আছে বাফুফের রাডারে। সেসবের নাম প্রকাশ না করলেও বাফুফের সভাপতি জানিয়েছেন স্কাউটিং হচ্ছে অস্ট্রেলিয়া, জার্মানিতেও। পদক্ষেপটা আমরা নিলাম
আমরা ইংল্যান্ড বাংলাদেশি প্লেয়ারকে আনতেছি, কানাডা বাংলাদেশি প্লেয়ারকে আনতেছি, মেবি ইটালিয়ান, জার্মান, অস্ট্রেলিয়ান ফিউচারে এই প্লেয়াররা আমাদের আসবে। তো ওরা মনে করতেছে যে এই বাংলাদেশ একটা গ্লোবাল জায়গায় চলে যাচ্ছে, এটাই তারা দেখতে চাচ্ছে। শুধু স্কাউটিং করে ন্যাচারালাইজড ফুটবলার দিয়ে আপাতত সুফল পেলেও লং টাইম বিল্ড আপে যাওয়ার পরিকল্পনা বাফুফের। সেক্ষেত্রে 2027 সালের মধ্যে কার্যক্রম চালুর পরিকল্পনায় থাকা ফিফা একাডেমি হতে পারে গেম চেঞ্জার। দিল যে বাংলাদেশের নতুন। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনে দেরি ও দেশকে অস্থির করে তুলবে এমন সংস্কার চায় না বিএনপি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে সংসদ ভোট, এদিক সেদিকে যাওয়ার সুযোগ নেই বললেন রিজওয়ানা। ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে জুলাই ঐক্যের বিক্ষোভ। সরকারের প্রতি দৃশ্যমান বিচার ও সংস্কারের দাবি, গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখার আহ্বান। এবং কোরবানির আগে মশলার বাজারে উত্তাপ, 5,000 ছাড়িয়েছে এলাচের কেজি, হাজারের ঊর্ধ্বে লবঙ্গ গোলমরিচের দাম। ব্রয়লার মুরগি, মিনিকেট চাল ও সবজির দরে স্বস্তি। এ ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়।